প্রিয় গান বলতে আমার এখনো পর্যন্ত যেটা হয় আর কি, মেরা কুছ সামান তোমারে পাস পড়া হ্যায়। আমি যতদিন খুব খুব কাছ থেকে চিনতাম, তো মানে অত কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দাবি করে বলতে পারি যে ওনার সঙ্গে এখন যে যারা ক্লোজেস্ট বলে দেখা যায় তারা ওইভাবে চিনতেন না, চেনেন না। আমাদের রাস্তায় ধর্নায় নামিয়ে দিয়েছিল, কম্পিউটার এলে মানুষের হাতের কাজ চলে যাবে, আমরা রোদ দূরে বসে রয়েছি, অবরোধ করতে হবে, কাজ চলে যাবে। ও মা, পরে দেখলাম এই লেফটি সেক্টর 5 বানিয়ে দিল। পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকের মানুষ কিন্তু ওই গরিব বাড়ির টালির চালের মানুষটার যে সংগ্রাম লড়াই সেটাকে সমর্থন করে বিশ্বাস করেছি। আমার যে পরিষ্কার ভরণ পোষণের দায়িত্ব নেবে, আমার কপালে যে সিঁদুর দেবে তাকে আমি বিয়ে করব। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে, মধুরিমা এবং নিয়ে। আর আজকে যার সঙ্গে কথা বলবো, আড্ডা দেব, তার বাড়িতেই চলে এসেছি। নেতা না অভিনেতা সেই প্রশ্ন এখন আর নেই, কারণ দুটো জায়গাতেই তিনি সমানভাবে সাবলীল। আজকে আমরা আমাদের অতিথি রুদ্রনীল ঘোষ, তার সঙ্গেই এই আড্ডা, এই কনভারসেশন চলবে। 2024-এ তোমার সঙ্গে প্রথম দেখা এবং আড্ডা। কেমন আছো বলো আগে? ভালো আছি, আর এই ঠান্ডাটা যে কমছে বাড়ছে এটাকে নিয়ে টেনশনে আছি। টেনশন তো শুধু ঠান্ডা নিয়ে নয় নিশ্চয়ই, 24 যখন লোকসভা নির্বাচন, যখন তারও তো একটা টেনশন আছে নাকি? হ্যাঁ, মানে এটা ওই বিয়ে বাড়ির বিকেলটা আর কি হয়েছে এমন আর কি, যে সময় সবাই মিলে ঠিক করছে যে কেমন সাজবো, কোন শাড়ি পরবো, কিভাবে হেসে অতিথিদের ওয়েলকাম করব। আবার যিনি কোণে তিনিও ভাবছেন আমি কি সুন্দর ডিজাইন করব, যে বর সেও ভাবছে, যে ক্যাটারিং করছে সেও ভাবছে যে ফিশ ফ্রাইটা যেন ঠিক গরম দেওয়া যায়, হালকা ঠান্ডা পড়েছে, যেন খাওয়া নিয়ে না কোনো কমপ্লেন হয়। তো যারা ডেকোরেশন করছেন, প্যান্ডেল মাস্টার যারা বাঁধেন টাদেন, তারাও দেখছেন যে মঞ্চ যেন ঠিকঠাক থাকে। মানে সকলেই ভীষণ পারফেকশনের দিকে নজর রাখছেন এখন এই সময়টা। বেশ, তা 24-এর নির্বাচনের জন্য বিজেপি কতটা প্রস্তুত? অবশ্যই প্রস্তুত। মানে কি হয়, মানুষের প্রত্যাশা বাড়লে তখন একটা অবশ্যই টেনশন কাজ করে, আর সেই টেনশনটা হচ্ছে যে আমি নিজের থেকে আর কতটা বেটার হব। কারণ যে রাজনৈতিক দলই কেন্দ্রীয় সরকারের দায়িত্বে আসুন না কেন, মানুষের ভোটের রায়, তখন তার সারাক্ষণ কর্মসূচি থাকে। মানে এটা না, আমরা যেহেতু কোন একটি রাজ্যে রয়েছি পশ্চিমবঙ্গে, বিভিন্ন যে রাজ্যেই আমরা থাকি না কেন সেই রাজ্য দিয়ে ভাবলে এই হিসাবটা ঠিক মেলে না। সর্বভারতীয় রাজনৈতিক দল সেইভাবে পশ্চিমবঙ্গে তো খুব কম। পশ্চিমবঙ্গের যারা শাসক দল তারা একটা লোকাল পার্টি, বিভিন্ন জায়গায় তারা বেড়াতে গেছে, কিন্তু ওই যেমন আমরা সমুদ্রের ধারে গেলে যেমন ঝিনুক টিনুক নিয়ে আসে, তেমন গোয়া থেকে ঝিনুক, পাহাড়ের ও মণিপুর, মিজোরাম ওই সমস্ত জায়গায় বেড়াতে গিয়ে কাক্কু, হ্যাঁ ওইরকম টুপি, মোরগের সুন্দর সুন্দর এগুলো নিয়ে এসেছে। কিন্তু আমি কোথাও নিজের কোনো ইমারত বানাতে পারিনি। সবাই মিলে তারা দেখতে পেয়েছে যে যারা সর্বভারতীয় দল, যারা হয় গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার যখন পরিচালনা করেছিল, ভাগচাষী হয়ে নয়, ঠিক আছে, বা করেছে বা করছে যারা, তাদের একটা ধরন ধারণ আলাদা হয়। তো ফলত তাদের নিয়ম কানুন ডিসিপ্লিন খুব স্বাভাবিক হয়। আর যেহেতু সাংগঠনিক দল, আমি যে দলের হয়ে কাজ করছি 3-4 বছর ধরে, তো ফলত তাদের একটা অন্য নিয়ম কানুন আর কি রয়েছে। এবার তারা বাকিদের মতো একই ধরনের কথা বলা শেখায় না, অন্যরকম ভাবে শেখায়, কারণ সর্বভারতীয় দল, সর্বভারতীয় দায়িত্ব, তো সেইভাবেই আর কি রয়েছে। খুব একটা অসুবিধা হয় না আমার কোনো কিছুতেই। আমার ইনফ্যাক্ট নিজের মনে হয় যারা রাজনীতি নিয়ে সমালোচনা করে, রাজনীতি এই হয়ে গেছে ওই হয়ে গেছে, আমার কোথাও মনে হয় তার জীবনটাও তার পরিবারটাও কিন্তু আর আগের মতো নেই, এই হয়ে গেছে আর ওই হয়ে গেছে, বদলে যায়। এই যে বদলের বিষয়, এই বদলের জায়গা থেকেই কিন্তু এখনো
রুদ্রনীল ঘোষ নামটা উঠলে অনেকে বলেন যে রুদ্রনীল ঘোষের ওপর ভরসা করব কি করে, তার নিজেরই তো রাজনৈতিক মতাদর্শ যেটা রয়েছে সেই মতাদর্শ আজকে এটা কালকে ওটা পরশু এটা, তাদের জন্য কি বলবে? তাহলে বলবো যে তারা তো সিপিএম কেও ভোট দিতে পারবেন না, কংগ্রেসকেও ভোট দিতে পারবেন না, তৃণমূলকে তো এমনি ভোট দেওয়া যায় না চোর বলে, তো কি করবেন? আমি আমার মতাদর্শ পাল্টাইনি। আচ্ছা, মানে এই যে তিন রকমের রাজনীতি, কিছু যায় আসে না, এটা সম্পূর্ণ ফালতু কথা। এই যিনি বলছেন যদি মহিলা হন, দেখুন তিনি শাড়ি পরেন, সালোয়ারও পরেন, আবার জিন্সও পরেন, স্বাচ্ছন্দ্যে ঘুরে বেরিয়েছেন, কেউ তাকে পোশাক নিয়ে অশ্লীলতার কথা বলেননি, বা তিনি কোনো অশ্লীল কাণ্ড তো ঘটাননি, বা এমন কিছু ভয়ঙ্কর কিছু করে ফেলেননি এই পোশাকগুলোকে ব্যবহার করে। ঠিক তেমন আমিও করিনি। দ্বিতীয় জায়গা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে যারা শাসক হয়েছে বা যারা ভোট পেয়েছে, সেই ভোট কারা দিয়েছে? জনগণ না। যদি জনগণই ভোট দিয়ে থাকে তাহলে এই জনগণই প্রথমে কংগ্রেসকে ভোট দিয়ে এসেছিল, তারপর এই জনগণই আবার রে করে সিপিএম কে ভোট দিয়ে একদম হাত ফাত লাল করে ফেলেছে, তারপর এই জনগণই আবার লাল হাত ধুয়ে আবার হাতে ঘাসের বান্ডিল বেঁধে সবুজ করে তারা ভোট দিয়ে তৃণমূলকে দিয়েছে। আবার 2019 থেকে অর্ধেক হাতে গেরুয়া মেখে এমন ভোট দিল যে 18টা সিট, প্রায় অর্ধেক পশ্চিমবঙ্গ গেরুয়া করে দিল। তো তাহলে মানুষ তো তার পছন্দগুলো পাল্টাচ্ছেন, কিসের জন্য পাল্টাচ্ছেন? বেসিক জিনিস তো। বেসিকটা কি? আমি যেন নাগরিক হিসেবে আমি একটু ভালো থাকতে পারি। বিভিন্ন রাজনৈতিক দল, তার যে দলই হোক না কেন, সে বড় বড় ঝান্ডা ফান্ডা অমুক জায়গায় সে যতই তার নিজস্ব স্লোগান আইডিওলজি লিখে রাখুক না কেন, যখনই সে প্রশাসনিক ক্ষমতায় আসে বা আসতে চায়, সে আসলে মানুষের ম্যানেজার হতে চায়। তার বেসিক দায়িত্বই হচ্ছে মানুষের ম্যানেজারই করা, মালিক নয়, মালিক হওয়া নয়, তার ম্যানেজার হবে। কারেক্ট? সে তাকে পরিষেবা দেবে। এবার যে মানুষ তার ট্যাক্সের টাকা ওই ম্যানেজারের কাছে রাখা, নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য মুখ্যমন্ত্রী বা অন্য দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, তারা তো কেউ পকেট থেকে পয়সা বার করে দেন না। মানুষ যে টাকাটা ট্যাক্স দেন, সেই টাকা এখনের নিয়মে অর্ধেক টাকা আমার রাজ্যে থাকে, অর্ধেক টাকা কেন্দ্রের কাছে চলে যায়। তারপর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেগুলো মানুষ তার সুযোগ সুবিধা পেতে থাকে। তো এই কারণেই তো, যাতে আরো মানুষকে কি করে ভালো রাখা যায়, সেই জন্যই তো সরকার আসে। আর ঠিক প্রত্যাশা যখনই পূরণ হয় না, তখনই তো মানুষ এমএলএ বা এমপি পাল্টে পাল্টে দল পাল্টায়, নিজের রং পাল্টায়, একটাই কারণে, যাতে আমি এবং আমার প্রতিবেশী এবং আমার সংসার বা আমার আগামী ভবিষ্যৎ যেন ভালো থাকে। তো দিস ইজ হিজ অর হার বেসিক, তাদের এটাই বেসিক। এবার বিভিন্ন রাজনৈতিক দল, আমি একদম ছোটবেলা, তখন তো আমাদের অপশন ছিল না, তখন দুটো দলই ছিল, একটা ছিল হচ্ছে সিপিআইএম বা লেফট, আর একটা ছিল হচ্ছে কংগ্রেস। আমার কংগ্রেসের নেতাদের দেখতাম যে বড় লোক নেতা, কারখানার মালিক, ইটের পাঁজা আছে, এই ধরনের লোকজন, পায়ে সাদা চটি, হাতে রোল গোল্ডের ঘড়ি, রোল গোল্ডের চশমা, মানে আলকাতরার মধ্যে দিয়ে হাঁটলেও তার পাঞ্জাবি সাদা থাকবে এবং গিলে করা। তো দেখে মনে হতো না এ আমাদের লোক। কারা ওনাকে ওনাদের লোক ভেবেছেন তারা আলাদা মানুষ হতে পারেন, আমাদের মনে হতো না। এবার সেখানে যারা লেফটের হয়ে যারা কাজ করত, আমার বাবা এবং তাদের দেখতাম যে অত্যন্ত সাধারণ জীবন যাপন করত। প্রসঙ্গত বলে রাখা দেওয়া ভালো যে আমার বয়স এখন তো 50, হাফ সেঞ্চুরি মেরে দিয়েছি। তো আমি যে সময়ের কথা বলছি, সেই সময়তে কিন্তু রাজনীতি প্রফেশন হয়ে যায়। কোনো বাবা মাই চাইতেন না তার ছেলে মেয়ে রাজনীতিতে আসুক। এবার কেউ বলবেন তার মানে প্রফেশন হয়ে গেছে বলছেন? হ্যাঁ স্যার, আমরা চাই বা না চাই, কিছু রাজনৈতিক দল যেভাবে একের পর এক তার ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে একের পর এক রাজনৈতিক কুর্সিগুলো দিয়ে চলেছে বা দিচ্ছে, যদি এখানে
অর্থের কোন রকম যোগাযোগ, সুবিধে বা পাওয়ারের যোগাযোগ যদি না থাকতো, তাহলে এগুলো দিত কোনো বাবা মাই বলতো না এই প্রফেশনে যাস না। তো দিচ্ছে যখন আছে। এবার যিনি বলছেন রাজনীতি খারাপ, আমি আবার এই কথাটাই বলবো যে আচ্ছা, আপনারা তো একটা সময় বোধহয় একান্নবর্তী পরিবারে ছিলেন, বা 2 ভাই 3 ভাই একসঙ্গে থাকতেন। আচ্ছা, আপনারা আলাদা হয়ে গেলেন কেন? আচ্ছা, আপনাদের জন্যই তো দক্ষিণ কলকাতাতে এত জমে উঠলো ইমারত, জঙ্গল ছিল, এই দক্ষিণ কলকাতা তো ফ্ল্যাট হয়ে গেল। আসলে পাল্টে গেছি আমরা। যারা আত্মীয় স্বজন বাড়িতে এলে মনে করতাম যে 2 দিন থাক, পিসির ছেলে এসছে, এখন মনে করি না আসে যাতে না, 2 দিন থাকলে আরো 450 টাকা খরচ, কারণ মাছ আনতে হবে। কারণ ওই টাকাটা বাঁচিয়ে মাইনে তো বাড়েনি, আমি ইএমআই তে একটা টিভি আর একটা সুন্দর দামি ফ্রিজ কিনে ফেলেছি। ফলত আমাদের এই আন্তরিকতার যে মূল্যবোধ, সেটা আমরা ব্যক্তিগত জীবন থেকেই পাল্টে ফেলেছি। দিয়ে আমায় গালাগাল দিচ্ছে, যে রাজনীতিকে গালাগাল দিচ্ছে সে জানো না যে সেও গালাগাল খাচ্ছে কোনো জায়গা থেকে। কিন্তু আমি যদি গণতান্ত্রিক ভাবে অনেকগুলো মানুষের ভালো করতে চাই, আমার দেশে পরিষ্কার গণতান্ত্রিক এই দেশটাতে একমাত্রই নিয়ম রয়েছে রাজনীতি। এবার যারা বুদ্ধিমান বা যারা শিক্ষিত, তারা যে প্রফেশন থেকে আসুক না কেন, আমি বলি যে আপনাদের দরকার রয়েছে রাজনীতিতে। না হলে রাজনীতিতে জটিলতা, কোথাও নোংরামি, কোথাও অমুক তমুক আছে, সে সব ক্ষেত্রেই আছে, আপনি যেখানেই বলুন না কেন, সব প্রফেশনে রয়েছে। আপনি না গেলে ওই জায়গাটা আরো ঘেটে যাবে। তাই আপনাকে দরকার আছে হ্যাঁ একটু সহ্য করতে হবে, দেন ই উইল কন্ট্রোল। আমার পোষায়নি আমি দল পাল্টেছি। আমি দেখেছি তারা মুখে যে কথাগুলো বলেছিলেন মানুষের সম্পর্কে করবেন, সেটা তারা করেনি। তাই আমার কোনো দায়বদ্ধতা নেই যারা অত্যন্ত গম্ভীর বা বোদ্ধার মতো করে চীন, জাপান, ভিয়েতনাম, কিউবা, রাশিয়ার বড় বড় কথা বলে সারা পশ্চিমবঙ্গকে তারা গরিব রেখে দিচ্ছে। বড় হয়ে বুঝতে পেরেছিলাম সর্বহারার দল ওরা কেন বলে। যদি ভালো রাস্তা বানিয়ে দেয়, যদি ভালো বাড়ি বানিয়ে দেয়, তো তাহলে তো আর সর্বহারা থাকবে না। যদি সর্বহারা না থাকে আমার দোকান চলবে কি করে? তাই লেফট অত্যন্ত যত্ন করেই কিন্তু সব ব্যাপারের মধ্যে গরিব 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 রেখে দেওয়ার চেষ্টা করতো। খুব ভালো করে খেয়াল করে দেখুন যারা এই সন্ধিক্ষণটা দেখেছেন, লেফট চলে গেল 2011-তে, এই গভর্নমেন্টটা চলে এলো 2013 থেকে। এই গভর্নমেন্টটা রাস্তা, জল টল সব করে দিল না, এই গভর্নমেন্টটা প্ল্যানটা কষেনি। এই প্ল্যান আগের গভর্নমেন্টের সময়তেই পাস হয়েছিল। কিন্তু পাছে ভালো রাস্তা করে দিলে মানুষ চাইবে রাস্তার পাশে একটা এসি বাস স্টপ করে দাও, আরো চাহিদা বেড়ে যাবে। ভালো কিছু দিয়ে দিলে আরো ভালো চাই বলবে। তাই গরিব গরিব করে রেখে দাও, বলবে যে একদিন বিপ্লব আসবে, একদিন লেনিন মুখ্যমন্ত্রী হবেন, একদিন ফিদেল কাস্ট্রো আসবেন, অমুক আসবেন, তমুক, জটিল জটিল কথা বলে। দ্যাট ওয়াজ দেয়ার ফর্মুলা। তাহলে ওদের থেকে কি তৃণমূল দলটা কম্পারেটিভলি বেটার ছিল? তো বেটার ছিল বলেই তো পশ্চিমবঙ্গের মানুষ পাল্টেছে। আমি আপনি দুজনের ভোটে তো হয়নি, আর শুধু একটা সিঙ্গুর নন্দীগ্রামে হয়নি। সো নাও দ্য ফ্যাক্ট ইজ মানুষই তো পাল্টে দিচ্ছে, শাসন ক্ষমতা চেঞ্জ করছে তো মানুষ। এরা এসে যা যা রাজধর্ম ছিল, এতে ইলেকটোরাল পলিটিক্স করছে, অর্থাৎ ভোটে জেতার রাজনীতি করার দল। তো তাহলে তুমি ভোটে জিতে করতে চাও মানুষের সেবা, এসে মানুষকে গিনিপিগ মনে করছে। লেফট আমাদের রাস্তায় ধর্নায় নামিয়ে দিয়েছিল, কম্পিউটার এলে মানুষের হাতের কাজ চলে যাবে, আমরা রোদ দূরে বসে রয়েছি, অবরোধ করতে হবে, কাজ চলে যাবে। ও মা, পরে দেখলাম এই লেফটি সেক্টর 5 বানিয়ে দিল, কম্পিউটারের আড়তখানা সল্টলেকে। কি বদমাস, আমাদের সময় থেকে ইংরেজি তুলে দিল গবেষণা, আবার হঠাৎ করে ইংরেজি ফেরত নিয়ে চলে এলো, মানুষকে গিনিপিগ ভেবেছে এরা। আর যেটা তখন সুবিধা, তো সারা পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে তখন তো যে কেউ এত প্লেন চড়তে পারতো না, এত ইউটিউব ছিল না। তাই কিউবা, ভিয়েতনাম, রাশিয়া, চীন সম্পর্কে যা যা মিথ্যে কথা আমাদের এখানে লেফটের লিডাররা বলতেন, আর ওদের বলাটা খুব পরিশীলিত ভাবে, আপনার মাকে কাল আমি খুন করবো কমরেড, আমরা হয়তো নিশ্চয়ই কোন কারণ আছে। এই যে সুন্দর করে বলা, এই যে সুন্দর করে হজম করে বলা, এই বিষয়টা শেখবার মতো। মানে রাজনীতিতে আমরা কখনো, আমাদের মনে হয়নি যে আমি যা যা লেনিন ফেরিন গোষ্ঠীর পিণ্ডি আমায় যা পড়ানো হচ্ছে এই দেশটায়, কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম একবার যে আচ্ছা কোন ভারতীয় মনীষীরা সব খারাপ, যারা স্বাধীনতা আন্দোলন করে মানুষকে নিয়ে এলো, এরা সব খারাপ, এদের কোনো ছবি নেই? আমাকে বলছে কমরেড যেটা বোঝেন না কথা বলবেন না, আমরা কথা বলছি সমাজতন্ত্র নিয়ে। চাপ বাবা, মানে জটিল বিষয়।
এখন এরা বেটার ছেলেরা কোনো ভোট পাচ্ছে না দেখে এই ইনসাফ সবানা ঢপের কি হলো, সেখানে পাশে যারা বলতে ইয়ে আজাদি ঝুটা হয় তারা ভারতবর্ষের পতাকা রেখে দিয়েছে। এখন হঠাৎ হঠাৎ দেশ দেশ নিয়ে বলছে, হঠাৎ হঠাৎ করে পরিষ্কার যারা স্বাধীনতা দিবসে পতাকা তুলতো না, যারা ভারতবর্ষের কোনো মনীষীর জন্মদিন পালন করতো না, কোট পরা লোকজনদের বাণী দিয়ে রাজনীতির কথা বলতো এবং নিজেরা কোট না পরে বাঙালি সমাজকে আমি তোমাদেরই লোক ঠকাবার জন্য ধুতি পরে ঘুরতে ম্যান্ডেটারি, তারা খুব ইন্টারেস্টিং ওয়েতে মানুষকে পট্টি পরাতে পেরেছেন, মানুষকে সম্মোহিত করতে পেরেছেন। এটা গুণ ডেফিনেটলি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখেছেন যে তিনি বিভিন্ন প্রকল্প ঠিক করে করতে পারছেন না, তার দলে বিভিন্ন চোরের জন্ম দিয়েছেন, আস্তে আস্তে ধরা পড়ে যাচ্ছে, তখন তিনি পুলিশকে বলছেন অপারেট করতে। সবার জায়গা থেকে তো অভিযোগের জায়গা আসে যে পুলিশের গাড়ি করে টাকা পয়সা উঠে আসছে, কেন নাহলে পুলিশ কোনো চোরকে চোরকে ধরতে পারছে না, পলিটিক্যাল যারা রুলিং পার্টির। কোর্ট বাধ্য হচ্ছে পুলিশকে পুলিশের এই জঘন্য ন্যাক্কারজনক বিহেভটা দেখবার পরেও, মানে লেফট আমলে লেফটের পার্টি অফিস থেকে হ্যাঁ অপারেট করা হতো। তৃণমূল কংগ্রেস চোর, মানে বিয়ন্ড দ্যাট। তৃণমূল অপরাধী না, তৃণমূল জন্মগত চোর। এবার সেই চুরিটা, মানে দেখুন, চুরির ইনোভেশন নিয়ে যদি কোনো বই লেখা হয় তো ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পাদিত বলে লেখাতে হতে পারে। যেভাবে উনি এন্ড্রোস করেন এই চুরিকে, চোরেদের, তাদেরকে ধরেন না, তাদের বীরটির বলে দেন। আমি না, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ যে কোনো জীবিকা তারা জানেন কি করে তোলা দিতে হয়, তারা জানেন কি করে কাটস দিতে হয়, তারা জানেন কি করে এই ঘটনাগুলো ঘটাতে হয়। না হলে এক, আপনি সমাজে থাকতে পারবেন না, দুই, যদি আপনি তৃণমূলে করেন তাহলে আপনি তৃণমূলেও থাকতে পারবেন না। এবার এই যে ম্যানিফেস্টোটা শুরু করা হলো, আপনার ক্ষেত্রে হয়েছিল অবভিয়াসলি কংগ্রেস থেকে বেরিয়ে আসা, বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে এসে লেফটের যে দুর্নীতি ছিল, লেফটের টোটাল যে অ্যাট্রোসিটি ছিল, যেগুলো এই এত মিডিয়া আসেনি বলে আমাদের কাছে এসে পৌঁছতো না, পাড়ার খবর পাড়াতেই শেষ হয়ে যেত। যদি এই মিডিয়া আগে চলে আসতো, লেফট হয়তো আরো 10 বছর আগে হাওয়া হয়ে যেত। মানে তৃণমূলের ক্ষেত্রে একটাই বিপদ, নাহলে তৃণমূল লেফটের মতো করে আরো কিন্তু চালিয়ে যেতে পারতো, মানে আর পারবে না বলে মনে হচ্ছে অবভিয়াসলি। আপনার মনে হয় না দেখে যেভাবে ধরুন মুখ্যমন্ত্রী পাগলের মতো ধরুন প্রলাপের কথাবার্তা বলছেন, একটা সম্মানীয় চেয়ার তো, সেটা তো ওনার পক্ষে শোভনীয় নয় উনি যে কথাগুলো বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে কথা যখন উঠলো, এই কথা প্রসঙ্গে যদি বলা হয় এই সবটা ছেড়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 3টে গুণ যেটা শিক্ষণীয় বলে আপনি মনে করেন, এরকম বললে? আমি যতদিন খুব খুব কাছ থেকে চিনতাম তো, মানে অত কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দাবি করে বলতে পারি ওনার সঙ্গে এখন যে যারা ক্লোজেস্ট বলে দেখা যায় তারা ওইভাবে চিনতেন না, চেনেন না। যে 2-3 জন চিনতেন, হয়তো আমি তার মধ্যে একজন ছিলাম। যাই হোক, সেটা হচ্ছে ব্রেন ফার্স্ট। আপনার সঙ্গে যদি 5-10 বছর আগেও দেখা হয়ে থাকে, আপনাকে যদি 10 বছর পরে দেখতে পায়, ওনার ব্রেনটা ঠিক ওইখান থেকে আবার প্লেব্যাক শুরু হয় ভিডিওটার, বাই নেম, আপনার বাড়ি, আপনি কি করেন, ওই সবকটা স্টোর ওখান থেকে বেরিয়ে আসে। ঠিক আছে। নাম্বার 2, সচেতন ভাবে উনি বক্তব্য রাখবার সময় বেশ কিছু শব্দ উচ্চারণ করেন, বাংলা বা ইংরাজি, যেগুলো মাত্র 7-10% একটু বেশি সমাজ সচেতন বা শিক্ষিত মানুষ তারা দেখে বলে যে এটা কি উচ্চারণ করছে, এটা মুখ্যমন্ত্রী। উনি জেনে বুঝেই করেন, কারণ ওনাদের ভোট ওনার দরকার নেই। আপনি কোয়ালিটির কাজ করতে গেলে, সমাজকে বেটার জায়গায় আনতে গেলে কোয়ান্টিটির সাপোর্ট আপনার দরকার। কিন্তু যে কোয়ালিটির কাজ আপনি করতে যাচ্ছেন, যেটার মানে শুধুমাত্র 10% মানুষ বোঝে, সেই ভাষায় আপনি যদি গ্রাউন্ডে কথা বলেন, করে তাকিয়ে থাকবে আপনার কথায় ওই সরল মানুষগুলো। কারেক্ট? তাই সি নোজ দিস থিং। এটা অবশ্যই রাজনীতিরই পরিভাষা, এমন নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় ইহা রচনা করিয়াছেন, কিন্তু উনি এটা খুব সুন্দর মেনটেন করে গেছে বলেন চোখের পাতা না ফেলে অত্যন্ত অসত্য এবং মিথ্যা যে তথ্যগুলো দেন, সেগুলো সহজ সরল বাঙালি সমাজ মিথ্যে জেনেও না সত্যি বলে বিশ্বাস করতে মাঝে মাঝে তাদের মন করে। মানে এখন যেহেতু অনেকটা ওপেন হয়ে গেছে, উনি ধর্ণা মঞ্চে এখন দাঁড়িয়ে যে অভিনয়গুলো করছেন আমার থেকে অনেক বেটার,
সাবিত্রী চট্টোপাধ্যায়েরও শেখার আছে ওনার থেকে, সম্মান দেওয়ার মতো অভিনয়। আমি ভেবেছিলাম মাঝখানে অমিতাভ বচ্চনের বাড়ি কেন গিয়েছিলেন, আমি এখন বুঝতে পারি। ঠিক আছে, না আপনি যেটা ভাবছেন সেটা না, শিখতে না, হয়তো অমিতাভ বচ্চনকেও টিপস দিয়ে এসছেন তো বলে আমার নিজের মনে হয়েছে, হয়তো হয়েছে জানি না, ওই ঘরে তো আমরা কেউ ছিলাম না। নাকে হ্যাঁ বলাতে সে সুপার। এবার দেখুন রাজনৈতিক ক্ষেত্রে বা অঙ্কে কেন পাল্টাচ্ছেন তারা, আবার আমার এই পাল্টে যাওয়াটা, আমার এই চেহারাটা দেখে ফেলাটা কাছ থেকে, সেটা আমার সঙ্গে শুট করেনি। তো ফলত আমি নিজের মতো করেই সরে এসেছিলাম। অনেকেই বলে যে সিংহাসন ছেড়ে চলে আসবার মতো, চলে এসেছি। আমার নিজের মনে হয়েছে আমি পশ্চিমবঙ্গের মানুষকে খুব ভালোবাসি। আমি 2008 সালের শেষে, 9 শুরুই হবে, আমি সিপিএম পার্টির পার্টি মেম্বার ছিলাম, যা খুব কম মানুষ হয়, মানে যাই হোক তারা খুব কম মানুষকে একজন পার্টি মেম্বার হয়ে উঠবার একটা যোগ্যতায় না পৌঁছলে তারা তাকে পার্টি মেম্বার বলেন না। তো আমি সেই I was the party member of CPM। তারপর ব্যক্তিগত কাজের কারণ দেখি আমি সেখান থেকে সরে আসি, কারণ মনে হচ্ছিল যে মানুষ যা চাইছেন সেই কথার এরা উত্তর দিতে পারছে না, খুব জটিল। কেউ হয়তো গিয়ে বললেন যে কোন নেতাকে, দাদা আমার না বাড়ির সামনে টিউবওয়েলটা খারাপ হয়ে গেছে। কি, এই কমরেড ঘোতনকে দেখো টিউবওয়েল সারায়নি কেন? কমরেড ঘোতন এলো, সবাই কমরেড, ঠিক আছে, বেশি রেট হলে আপত্তি, কমরেড এলো, না দাদা ওটা হয়ে যাবে কালকে। কমরেড কালকে হয়ে যাবে, কি জানেন তো, শুধু আপনার একটা কল করলে আপনার বাড়ির পাশে মন্ডল বাবু, ব্যানার্জি বাবু সবার কল খারাপ হয়ে রয়েছে। আপনাকে একটা ঘটনা দিই, 1864 সালে ভেনেজুয়েলার তিমাস্তু গ্রামে উদাস্তু বাবুর বাড়িতে এক সময় এরম জল শুকিয়ে গিয়েছিল। 5 জন মানুষ এই কলের জন্য গেছিলেন, জল হচ্ছিল না। তারপর সারা গ্রাম জুড়ে একটা গণ আন্দোলন হলো। এখন সারা পৃথিবীতে সব থেকে বেশি জল ওনারাই সাপ্লাই করেন। ভদ্রলোক মাথা ফাতা চুলকে 4টে চুল নিয়ে এসেছিল টাক মাথায়, উল্টে এত চুল করলো, সবকটা চুল রাস্তায় পড়ে বাড়ি চলে গেল। জীবনে জল আর চাইতে ওখানে আসে না, কাঁধে চোখ দিয়ে জল পড়ে, সেটা গ্লাসে করে ধরে খায়। সো দ্যাট ওয়াজ দ্য চালাকি অফ দেম। এবার ওভার কনফিডেন্স, সোসাইটিকে নিয়ে মানুষকে গিনিপিগ মনে করা, গরিব রেখে দেওয়ার পরিকল্পনা, সেখান থেকে পরিষ্কার 2008-এ বেরিয়ে চলে আসে যে এটা মানুষের সঙ্গে তঞ্চকতা করছে। 9-এর শুরুতে আমি যে কাজটা করতে গেছিলাম সেই কাজটা এটা নয়, আমাকে মুখে মিথ্যে বোঝানো হয়েছিল। দিন বেরিয়ে চলে আসে, কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই। 11 পালা বদল হয়ে গেল, খারাপই লেগেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি তো কোনো পন্থী নয়, উনি মমতাপন্থী, ঠিক আছে, এবার বা উনি সর্বপন্থী, যে কোনো একটা। তো ওই সাদা রঙের মতো, মানে কেউ বলবে সব রং জড়ো করলে সাদা হয়, আবার কেউ হয়তো বলে দেবে না সব রং বার করে নিলে সাদা হয়ে থাকে। তো তাই তো এবার ফলত পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকের মানুষ কিন্তু ওই গরিব বাড়ির টালির চালের মানুষটার যে সংগ্রাম লড়াই, সেটাকে সমর্থন করে বিশ্বাস করেছিল। বিভিন্ন রাজনৈতিক দলও সাপোর্ট দিয়েছে, ভারতীয় জনতা পার্টিও সাপোর্ট করেছে, সিপিএম কংগ্রেস থেকে প্রচুর মানুষ তারাও এসেছিলেন যে একজন মহিলার লড়াইকে সাপোর্ট করতে। এবং যারা শিল্পী, লেখক, বুদ্ধিজীবী, আজকে পশ্চিমবঙ্গে চুরি জোচ্চুরি লুট হয়ে গেলে যারা আর একটাও কথা বলেন না, যাদের সিপিএম এ চুরি জোচ্চুরি লুট দেখে যাদের গা হাত পা রিডি রিডি করে উঠেছিল বলে যারা রাস্তায় নেমেছিলেন, আমি সেই মিছিলটাকে দেখতাম। আমি সেই মিছিলে ছিলাম না, আমি দেখতাম, তারা আমার প্রত্যেকেই রেসপেক্টেড। বাইরে থেকে পাল্টে যাওয়া মানেই তো পরিবর্তন নয়। ভাঙা ব্রিজের উপরে 4টে নীল সাদা টুনি দিয়ে নেম করে দিলাম রাত্রিবেলা, আমি জানি না ভেঙে পড়ে যাবে কিনা, সেটা পরিবর্তন বা উন্নয়ন নয়, ঠিক আছে। তার ভেতরে রড, সেটা কি দিয়ে তৈরি হয়েছে, কত বছর থাকবে, সেই ভাবনাটা ইজ বেসিক্যালি ডেভেলপমেন্ট। যাই হোক, সবাই চলে যাওয়ার পরেও আমি যাইনি। 2013 সালের মধ্যিখান বা শেষের দিক হবে, সেই সময় বিভিন্ন নেতামন্ত্রী মারফত আমার কাছে খবর পাঠানো হতো যে আমাকে যাওয়ার জন্য, কারণ ততক্ষণে সমস্ত পশ্চিমবঙ্গের শিল্পী, লেখক, বুদ্ধিজীবী, ডাক্তার, উকিল সবাই পরিষ্কার ওনাকে সাপোর্ট করতে চলে গেছে। সত্যি তাই, গরিব বাড়ির মহিলা, কিন্তু তিনি যে গরিবদের যারা লুট করবে তাদের কাণ্ডারি হয়ে যাবেন, এইটা তো কেউ বুঝতে পারেনি। যে মুখোশের আড়ালে তিনি কোন মুখটাকে রেখে দিয়েছেন বা কোন মুখটা উনি প্রিয় বলে ভেবে নেবেন, এটা তো ওনার ইচ্ছা।
যে কারণে উনি সততার প্রতীক লিখতে পারেন না নিজের নামের আগেই, তাই না? তো 2013 তার 2009, 10, 11, 12, 13 4 বছর আই ওয়াজ নট ইনটু পলিটিক্স। আমি কষ্ট হয়েছে আমার, ছোটবেলা থেকে ছাত্র রাজনীতি করে বড় হওয়া একটা ছেলে, আমি রাজনীতির বাইরে, আমি রাজনীতি শিখে বসে রয়েছি। কারণটা কি, তুমি এমন কোনো কাজ করো যে কাজ মানুষের জীবনটাকে মসৃণ করবে, ভালো করবে। কারণ আমাদের এখানে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষই আমার বাংলায় বেশি। বাংলা কোনোদিন শিল্প নির্ভর রাজ্য ছিল না, অলওয়েজ কৃষি নির্ভর রাজ্যই ছিল। সিপিআইএম কিভাবে শিল্প বন্ধ করেছে সেটা অন্য গল্প, পরে একদিন বলা হবে। বলেছিল শ্রমিকই মালিক হবে, বা শ্রমিক এমন আন্দোলন করলো মালিক হওয়ার জন্য, কারখানাতে মেশিন গেল থেমে, কারখানা বন্ধ, লোকসান, লোনে পড়লো। এবার যারা আন্দোলনের নেতা তারা মালিকের সঙ্গে কথাবার্তা বলে মেশিনগুলোকে বার করে দিল। তারপর সরকার পাল্টে গেল, ওই মালিক মানে সিপিএম এর কল্যাণে কারখানা বন্ধ হয়ে গেল। এবার যে তৃণমূল চলে এলো, ওই মালিকই যোগাযোগ করলো বা ওই মালিকের সঙ্গে যোগাযোগ করলো তৃণমূল, তারা ওই কারখানার জায়গায় শপিং মল বানিয়ে দিল। আর যে শ্রমিকগুলো লোহা ভাঙতো, পাথর ভাঙতো, তারাই এখন ওই শপিং মলের দারোয়ান হয়ে গিয়ে এই হাত ঠোকে, কড়া কঠিন হাত, যে হাতে হাতুড়ি ধরা হতো তারা ঠোকে। তো দ্যাট ওয়াজ দ্য, যাই হোক। তো এরা পাল্টেছে নিজেদের, আমি আমার জায়গা পাল্টাই। আমি কাজ করতে চাই, আমি কাজ করব, এবং যে যা খুশির জায়গায় বলুক, আমি তো চুরি করিনি রে ভাই, আমি তো চোরের সঙ্গে নেই। আমি তো গলা ফাটেই পরিষ্কার বলবো যে তুমি পাল্টেছ। আর এই যারা পাল্টেছে, নিজেদের চেহারা পরিবর্তিত করে ফেলেছে, পরিবর্তনের নামে এথিক্স পরিবর্তন করেছে, যারা চুরিকে প্রমোট করে, চোর গুন্ডাদেরকে প্রমোট করে, তাদেরকে পরিষ্কার আমার প্রিয় পশ্চিমবঙ্গ থেকে সরাতে পারবে হচ্ছে ভারতীয় জনতা পার্টি। দ্যাট ইজ ভেরি সিম্পল। এই যে বলছিলেন লেফটের কি আদর্শ বলুন তো, যে লেফট বলতো যে কংগ্রেস ওই সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলের সময় থেকে আমাদের কমরেডদের খুন করে সেই রক্তে ভাত মেখে খেয়েছে, ওই যে হাতে রক্ত লেগে আছে, এবার সেই হাত বিরাট বড় স্বার্থে ওই হাতের সঙ্গে হ্যান্ডশেক করছেন। আর এই কংগ্রেস, এই কদিন আগে দেখলাম এই শতরূপ, সুজনদা, রাহুল গান্ধী একসঙ্গে বসে আছে হাসি মুখে। কে বসেছিল? রাহুল গান্ধী নয়, চোর গান্ধী। কেন চোর গান্ধী? ওর বাবার নাম ছিল হচ্ছে চোর রাজীব গান্ধী। কে বলেছিল? এই সিপিএম যারা বসে আছে ওর পাশে, যারা বলেছিল ভারতবর্ষের সর্বনাশ কংগ্রেসের হাত দিয়ে হয়েছে, এবং এই রাহুল গান্ধীর বাবা প্রধানমন্ত্রী রাজীব গান্ধী চোর, এরাই স্লোগান তুলেছিল, সারা দেশে ছড়িয়ে দিয়েছিল। এই সিপিএম, এই শতরূপেরা, এই সুজনেরা, যারা রাহুল গান্ধীর এখন হাত ধরছে, একসঙ্গে ন্যায় যাত্রাতে হাঁটছে নির্লজ্জের মতো, এর আদর্শ ম্যানিফেস্টোয় লেখা ছিল এদের আমাদের শত্রু কংগ্রেস। এরাই স্লোগান তুলেছিল গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। কাদের আপনারা এথিক্স শিখতে বলছেন? কাদের থেকে এথিক্স শেখাতে বলছেন? যারা বেসিক আদর্শ যেটা, সেটাকেই ছুঁড়ে ফেলে দিয়েছে, যাদের কর্মীদের খাপাখাপ করে যারা খুন করে, সেই তৃণমূলের সঙ্গে গিয়ে পঞ্চায়েত ইলেকশনের কদিন পরে এই কংগ্রেস, এই সিপিএম দিল্লিতে একসঙ্গে জড়াজড়ি করেছে, কফি খেয়েছে, মিটিং করেছে। যার নামের আগে সীতারাম দুটোই আছে, এদের বাবারা, তারা হ্যাঁ হ্যাঁ করছে। সো কাদের এথিক্স আছে? যাদের এথিক্স নেই তাদের সঙ্গে থাকিনি, যারা চুরি করেছে তাদের সঙ্গে থাকিনি, যারা মানুষের সঙ্গে কথা বলে প্রবঞ্চনা করে ঠকিয়েছে তাদের সঙ্গে থাকিনি, বেশ করেছি। এই যে বেশ করেছি এতটা দম নিয়ে বলা যাচ্ছে, সেটা কি একদম মানে নিজের স্বচ্ছতার জায়গা থেকে? 110%। নাহলে আমি কেন বলতে পারবো? আমি জানি না যে ধরুন যারা আমার যারা দর্শকেরা যারা এটা দেখছেন, তারা কোনো না কোনো দলকে ভালোবাসেন, তারা কোনো না কোনো দলকে সাপোর্ট করেন। আবার কিছু মানুষ আছেন যাকে তার সাময়িকভাবে মানে ব্লাইন্ড মোহনবাগান সাপোর্টার, ব্লাইন্ড ইস্ট বেঙ্গল সাপোর্টার, যতই খারাপ খেলুক, কি খারাপ খেলেছে খুন করে দেবো বলেছে, যেটা হয় আর কি, সেই রকম কিছু সমর্থক থাকেন। আবার পরিষ্কার যে দল ভালো খেলছে সেই দলের হয়ে আবার কিছু মানুষ এই ইলেকশনে ভোট দেওয়ার আগে 3-4 মাস আগে কোনো ঘটনায় তার আত্মীয়, তার স্বজন, তাদের উপকার হয়েছে কিনা, বা তার মনে হয়েছে এইটা ভালো বা উপকার, সেই পরিপ্রেক্ষিতে তিনি নিরপেক্ষভাবে মতামত চেঞ্জ করেন। আমার ভালো লাগে এটাকে। ইফ সামবডি ইজ ডুইং গুড, জাস্ট কাস্ট ইউর ভোট ফর দেম। যে ভালো করছে বলে তুমি মনে করছো, অন্ধ অনুকরণের থেকে, অন্ধ প্রেমের থেকে তোমার কাছে যুক্তির ভালো লাগাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নালে যার প্রতি তুমি অন্ধ প্রেমে পাগল, সে তোমায় কোথায় বেঁচে দিচ্ছে তুমি জানলেও লজ্জায় বলতে পারো না।
আমি কারো সমালোচক নই, আমি একদম কারো সমালোচকদের কথা যখন উঠলো, রিসেন্টলি যেহেতু সর্বভারতীয় রাজনীতির সঙ্গে যুক্ত নীতিশ কুমার আর রুদ্রনীল ঘোষ, এই কথাটা কেউ কেউ বলছেন যে মিল আছে কি, তিনটে মিল রাজনৈতিক ভাবে আর তিনটে অমিল কোথায়? না না, দেখুন নীতিশ কুমাররা তারা একদম প্রফেশনাল পলিটিশিয়ানস। আচ্ছা, নীতিশ কুমারকে তার দলের কোন লোককে খিস্তি করতে দেখছেন? যত মাথা ব্যথা আমাদের পশ্চিমবঙ্গের এই হুড়ুক্কুদের, যারা একবারও এই কংগ্রেসের হাতে খুন হয়ে গিয়ে কংগ্রেসকে চোর বলা, সিপিএম কে একবারও গালাগাল করছে না, এটা পুরোটাই লেফট মেকানিজম। আমরা লেফটের কারখানার ফসল, আমাদের যা বয়স। কারণ আমরা যখন ছাত্র রাজনীতি করতে গেছি অধিকাংশ কলেজেই কিন্তু এসএফআই, একসঙ্গে খাবো, সবাই সমান। তারপরে যে জিজ্ঞেস করি যে এই ঈদ মুবারক আমি তো তোকে পাঠাই, তুই আমায় পাঠাস, টাইটেল তো দাস, পাল, চ্যাটার্জি, রায়চৌধুরী, কতগুলো তোর কাছে বিজয়া দশমী আসে রে অন্য দিক থেকে? উত্তর দিতে পারে না। এটা সত্যি, এই সত্যিটাকে জোর করে চাপা দেবো আমরা। ওয়াই? বস আমি যখন তোমায় ভালোবাসি, আমি যখন তোমার দিকে হাত বাড়িয়ে দিচ্ছি, তোমারও আমার দিকে কোয়ালে হাত বাড়ানো উচিত। ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো মোহাম্মদ সেলিমদের পাশে নিয়ে গরুর মাংস খেয়ে ধর্মনিরপেক্ষ প্রমাণ করা যায় না ভাই। পাশে তাহলে এক প্লেটে শুয়োরের মাংস রেখেও খান, ধকটা দেখবো যে পশ্চিমবঙ্গে মুসলমান যারা আমাদের ভাইরা রয়েছে তাদের সংখ্যা যদি 10% নেমে যায়, এই তৃণমূল, এই কংগ্রেস, এই সিপিএম একটাও থাকবে না এদের পাশে। তখন দেখবেন কমরেডরা খোল নিয়ে বেরিয়েছে রাস্তায়, এমনি তো শুরু করে দিচ্ছে আজকাল বিভিন্ন সভা টভা থেকে, এখন ধর্মকর্মের কথা বলছে। রামায়ণে কি আসলে লেখা আছে সব শোনাচ্ছে ওরা। সো আমি কাদের বলবো? আপনি বলছেন চেঞ্জ করা, আচ্ছা আপনি একই জামা বাইরে রেখে দিয়ে আপনি রোজ মানুষটা পাল্টে যাচ্ছেন। আপনি তো সব থেকে বড় পাল্টিবাজ মানুষ ভাই। যে কংগ্রেস আপনাকে খুন করলো, আপনার বাড়ির লোককে খুন করলো, আপনি তার হাত ধরছেন। যে তৃণমূল কদিন আগে আপনার কমরেড গুলোকে পঞ্চায়েত ভোটে খুন করে মেরে দিল, আপনি রেড ভলেন্টিয়ার গুলোকে মারলো কোভিডের সময়, আপনি তাদের সঙ্গে সেন্ট্রালে গণতন্ত্র করতে সরকার বানাবার জন্য ইন্ডিজোটের পিণ্ডিত গেল চটকে, সেটা করতে যাচ্ছেন। যে যার বাবাকে আপনারা চোর বলেছিলেন, তার চেয়ারের সঙ্গে বসে ন্যায় যাত্রা করছেন রাহুল গান্ধীর সঙ্গে। কিসের এথিক্স? পশ্চিমবঙ্গের মানুষ কি দেখছে না এটা? তারা জানে না। এবং এই নীতিশ কুমার এই যে মিলের কথাটা, আমি এই কথা থেকে আমার কথা মিল, সেটাই আমি বলছি যে মানুষের জন্য কাজ করার বা মানুষের জন্য যে কাজটা হচ্ছে আমি সেখানেই কাজ করবো। রুদ্রনীল ঘোষ রাজনৈতিক ভাবে তো পরিষ্কার সবাই পাল্টান। মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন? কি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কোন দলের মানুষ ছিলেন? এই রাহুলকে প্রায় মেরেই ফেলছিল, আবার বলে পারিবারিক সম্পর্ক। রাজীব গান্ধীর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে লোকে চিনতেন। তারপর এই কংগ্রেসকে পচা ডোবা, একের পর এক গালাগাল, পাপ্পু টাপ্পু বলে বিভিন্ন রকম কথাবার্তা বলা তাদের। এবং ঠিক যখন কেউ তাকে খেলতে নিচ্ছে না মাঠে, খেলনাবাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, সেই সময় অটল বিহারী বাজপেয়ী সরকারে তিনি যাওয়া, তাকে জায়গা দেওয়া, তারপর আবার তার নামে গালাগাল। তো সব থেকে বেশি তো আলোচিত করা উচিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর সিপিএম কে। সিপিএম কে তো সবার আগে আমি বুঝতে পারছি লোকের অসুবিধা কোথায় হয়। এই সিপিএম এর বাবা, সিপিআই, বামপন্থীরা, তারাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম করে জাপটে ধরে ছবি নেই ছিল না কদিন আগে দিল্লিতে। তো সব থেকে বড় গিরগিটি তো এরা। এই যে মানুষের জন্য কাজ করা রুদ্রনীল ঘোষ সেটা সবসময় মাথায় রেখেছেন। তাহলে সেক্ষেত্রে গ্যাসের দাম বা কেরোসিনের দাম, পেট্রোল ডিজেলের দাম, এগুলো নিয়ে কেন সোচ্চার হতে দেখা যায় না? কেন আমি কেন হব? আমার যদি কোন রকম দোষ থাকে বা খুঁত থাকে, তার জন্য তো আপনি আছেন। আমি তো আমার যেটা 10টা ভালো আমি সেটাকে নিয়ে বলছি, আপনি 10টার দিকে তাকাবেন না। বাড়িটা কি সুন্দর সাজিয়েছি দেখুন, লাইট, পাখা, বাল্ব, অমুক তমুক, টিভি, না ড্রেনের ফুটোটা ঠিক নেই। আপনি দেখুন না এয়ার কন্ডিশন কেমন, না মানে রান্নাঘরে একটা ঝুল হয়ে রয়েছে। কেন নরেন্দ্র মোদীকে পরিষ্কার আবাস প্রকল্পতে এইভাবে দিতে হচ্ছে? বাকি সরকারগুলো করেনি বলে তাই? কেন লোকের বাড়িতে বাড়িতে পরিকল্পিতভাবে এইভাবে জল পৌঁছে দিতে হচ্ছে, খাবার জল?
যাতে গরিবও খেতে পারে। এর আগের সরকারগুলো করেনি তাই। আমি কৃষক সম্মান নিধির জন্য কেন আমি টাকা পাঠাতে হচ্ছে, আগের গুলো করেনি তাই। তাহলে একের পর এক যে প্রকল্পগুলো রয়েছে বাকি প্রকল্প ছেড়ে দিন, কাদের জন্য হচ্ছে? তাহলে আগে সরকারগুলো যদি করে যেত তো তাহলে এগুলো করবার দরকার ছিল, পড়তো না তো দরকার। আরো ইনভেস্টমেন্ট, আরো বেশি টাকা বরাদ্দ করা দরকার তো পড়তো না তো। সিম্পল। এবার আপনি যদি ইচ্ছা করেন না আমি খালি বাথরুমের দিকে দেখবো, দ্যাটস আপনার ইচ্ছা। আপনি আমার বাথরুমের ড্রেনে ময়লা আছে নিয়ে আলোচনা করবেন, ওইখানটা ঠিক পরিষ্কার না, দ্যাটস ইউর উইশ, আপনি করুন না। আপনি এবার 9টা ভালো দেখবেন না ইচ্ছা করে, কারণ আপনার রাজনৈতিক মোটিভেশনই আছে আমি এটা দেখবো না। আমি আমার যে কাজগুলো পরিষ্কার মানুষকে নিরপেক্ষভাবে সুবিধা দিয়ে যাচ্ছে, যেগুলোতে মানুষ উপকৃত হচ্ছে, এই যতগুলো সরকার রয়েছে তারা করেননি, তাদের অ্যালায়েন্স যারাই রয়েছে, সেটা কংগ্রেস হোক, সেটা এই যৌথ ফ্রন্টে থাকার সময় সিপিআইএম হোক, তারাও তো ছিল ক্ষমতাতে। জ্যোতি বসুকে যারা প্রধানমন্ত্রী হতে দেয়নি, বিরাট বড় বড় আলিমুদ্দিনের জেঠুগুলো, ওই এরাই যারা শতরূপদের নেতা হতে দেয় না আর কি, খালি টেলিভিশন চ্যানেলে ঝগড়ার জন্য ছেড়ে দেয়। ওদের মীনাক্ষী ভালো, ঠিক আছে। মাথার চুল, ভুরুর চুল সাদা না হলে হবে না, ওদের দলের নিয়ম আছে। কিন্তু এখন তো বলছে যে সব তরুণ তুর্কিদের সামনে এগিয়ে দেওয়া, সে হয়তো ধরুন ডাক্তার নারী ধরে বাবুদের বলে হয়তো দিয়েছে, বেশি দিন আর নেই, সেই জন্য হয়তো বলছে, না হলে বলতেন না। এরা সম্মানই দেন না যুব সমাজকে। 34 সাম্যবাদী বদমাইশি হচ্ছে। 34 বছর ধরে পশ্চিমবঙ্গে আপনি দেখান একজন মহিলা মন্ত্রীর নাম বলুন 34 ইয়ার্স, ছেড়ে দিন, গুরুত্বপূর্ণ মহিলা নেত্রীর নাম বলুন, উঠে এসছেন। কারুর বউ বা কারুর প্রেমিকার কথা বলবেন না, সিপিএম কোন নেতার তোলেননি। যারা নিজেদের দলে মহিলাদের সম্মানই করে না, শুধু ছাত্র আন্দোলন আর যুব আন্দোলনের সময় ঘাম মোছাবার রুমাল দেওয়ার জন্য ব্যবহার করেন, তাদের কি বলবো? তারা যে সাম্যবাদ মিথ্যে সবাই জানে, তারা তো বুড়োতন্ত্রতেই মরল। এখনো পর্যন্ত দল পরিচালনা করবার ক্ষেত্রে চূড়ান্ত রকম ডিসিশন মেকিং পাওয়ারে আপনি দেখান যে একজন তরুণ মানুষের কথা খাটে, দেখান। ওদের কাছে তরুণ মানে হচ্ছে 55 থেকে 60 হচ্ছে তরুণ। কি করা যাবে? আমার যে কোনো বামপন্থী যারা বন্ধু ভাইরা যারা রয়েছে, শতরূপ থেকে শুরু করে বাকি যারাই রয়েছে, ওরা বললে আমাকে 10টা কাউন্টার করে কথা বলবে, কিন্তু এটাকে এড়িয়ে যেতে পারবে না। দেখুন না, সবকটা মেয়ে যারা লড়াই করছে, হঠাৎ করে ছাই ফেলতে ভাঙা করলো। ঐশী ঘোষ যখন দিল্লিতে আন্দোলন করতো, তখন সূর্যকান্ত মিশ্ররা এখান থেকে টুইটে সে কি আধিক্যতা। যেই ঐশী ঘোষ কলকাতায় ইউনিভার্সিটির সামনে আন্দোলন করতে এলো, এই ব্যাটার ছেলেরা একটাও কোন রকম ছেলেকে পাঠালো না, যাতে ফ্লপ হয়। কারণ এখানে ঐশী ঘোষ যদি ওই জায়গাটা পেয়ে যায়, তাহলে ঐশী ঘোষের মতো আরো 5টা মেয়ে সেই জায়গা চাইবে, আরো 4টে সিপিআইএম এর যে ছেলেগুলো রয়েছে তারাও জায়গা চাইবে, তাহলে তো বুড়োগুলোকে গদি ছেড়ে দিতে হবে। ওদের পার্টি অফিসে একটা সময় হয়তো খুনোখুনি হতে পারে, আমি জানি না। দুঃখজনক, দুর্ভাগ্যজনক এটা। মানে এই 24-এর নির্বাচন যেহেতু আসন্ন, রুদ্রনীল ঘোষ কি টিকিট পাচ্ছেন? না, এই তো আমি জানি না। এটা তো তৃণমূলের মতো তো হয় না। তৃণমূল দলের তৃণমূল দলের একটা খুব সুবিধা রয়েছে, সেটা হচ্ছে যে ওদের মিটিং হয় দুজনের মধ্যেই। আগে একা একাই মিটিং হতো। একা একা কি করে মিটিং হয়তো একা একা কে বলেছে হয় না? আপনি একা একা সিদ্ধান্ত নেন না কত কিছু। এই শাড়িটা পরে আমার কেমন লাগছে দেখুন, আয়নার সামনে আমরা 2-3টে শাড়ি জামা চেঞ্জ করি না, তো একা একাই সিদ্ধান্ত নেই, তাই না? তো পারেন যারা ট্রেডমিলে হাঁটতে হাঁটতে রাজ্যের বাজেট তৈরি করে দেন, তারা পারেন না। আপনারা পারেন না তো দুর্ভাগ্যের বিষয়। পারবেন একদিন, চেষ্টা করে দেখবেন, হোমরিকে পরে নাক ফাঁক ফেটে টেটে ঠিক পারবেন একদিন। তো এটা তো দুজনের মালিকানায় তৈরি করা চলা কোনো দল নয় যে তাদের বিরোধিতা করে সঠিক কথা বলবে, বা ম্যাডাম এটার জায়গায় এটা করলে ভালো হতো বলে কথা বলবে, তাদের পথ চলে যাবে, বা যারা লুটেরা বা গুন্ডাদের বিরুদ্ধে দাঁড়িয়ে দলকে বলবে একটু শুদ্ধিকরণ হোক, সঙ্গে সঙ্গে তার চেয়ার চলে যাবে, এই ধরনের তো দল নয়। ফলে ওনারা ঠিক করে নেন। দল যদি টিকিট দেয় ডেফিনেটলি খুশি হব, কিন্তু দল যদি মনে করে যে না আমাকে ওকে অন্য কাজে ব্যবহার করা উচিত, তাহলে আমি সেই কাজটাই করব, আমার কোনো অসুবিধা নেই, আমি সেই কাজই করব। এত রকমের কথা হচ্ছে এবং রাজনীতির পালাবদল এই বিষয়গুলো নিয়েও কথা হচ্ছে, বিজেপির যে নীতি আদর্শ সেটা নিয়ে হচ্ছে।
একটা কথা জানতে খুব ইচ্ছে করছে, মানে যেহেতু থিয়েটার এবং অভিনয় এই জায়গাগুলো রন্ধ্রে রন্ধ্রে যুক্ত, যদি কখনো পুরন্দর ভাটের কোনো সংলাপ বিজেপির অন্দরে বলার ইচ্ছে করে তাহলে বলতে পারবে? বিজেপি কেন, যে কোনো আমাদের বাড়িতেও বলা যায় না, বাড়িতেও বলা যায় না, মানে অন্য কোনো তৃণমূলে অ্যালাউ করবে এই সংলাপ বিরাট, হতেই পারে আর কি, মানে মদনদা আর কি চাইতেই পারে একটা দে, ভালো লাগে এমনি, মদনদা এমনি খুব অভিনয় প্রিয় মানুষ খুবই। এই এখন আবার নুসরাত জাহানের সঙ্গে কি যেন করলো, মানে কি যেন করলো বলতে আমি বলছি সিনেমা করলো, হ্যাঁ তো কি মেন্টাল বলে, সেন্টিমেন্টাল, হ্যাঁ সেন্টিমেন্টাল, মেন্টাল নামটা রাখা হয়নি, সেন্টিমেন্টাল করে দেওয়া হয়, সেন্টিমেন্টাল, যাই হোক তো করলেন, তারপর হাতে একটা বন্দুক নিয়ে কি যেন করেছিলেন, তো ওরা ভালো লাগতে পারে। তখন পুরন্দর ভাট মানে আমি যদি নবারুণ ভট্টাচার্যের লেখার কথা বলি তাহলে সেই লেখা তো মূল সমাজে এখনো চর্চিত না, কারণ যেগুলোকে আমরা গালাগাল বলি, যেগুলো আমাদের যারা আড্ডা গল্প শুনছেন তাদের অধিকাংশ জনই আনন্দে দুঃখে রাগে এতটা কথা না বলে ঠিক এইটুকুতে প্রকাশ করে, তো গালাগাল তো বেঁচে রয়েছে শব্দগুলো, তাই না? তো তার তো ক্ষয় ঘটেনি, তো তার মানে তার ইম্প্যাক্ট পাওয়ার, তো সেই সংলাপগুলো যেহেতু মানে মানে বলা যায় না তাই বলি না, তাই মিস করি ডেফিনেটলি। আবার যখন থিয়েটারের মঞ্চে যখন আমি দাঁড়াবো ডেফিনেটলি আমি মানে প্রাণ খুলে ওগুলো বলা যাবে আর কি, যদি সেটা প্রয়োজন হয়। হ্যাঁ অবভিয়াসলি প্রয়োজন আছে। আমায় যখন আগে ওয়েব সিরিজ যখন আমায় করতে, কারণ ওয়েব সিরিজের ক্ষেত্রে চরিত্রকে জ্যান্ত করে দেখানোটাই তার একটা কাজ, ফলত সেক্ষেত্রে একটা কথা বলতে গিয়ে চরিত্র অনুযায়ী যদি আমায় দুটো গালাগাল দিতে হয় অবশ্যই আমি দেবো। এবার একটা কথা আসি যে অভিনয় জগৎ আর এই রাজনীতির দুনিয়া, এই যে মাঝখানে যে সময়টার কথা তুমি বলছিলে যে এই চেয়ারটায় তুমি প্রায় 1 বছর 8 মাস বসেছিলে, হ্যাঁ এখনো বসে থাকি, তবে আগের থেকে কম তুলনামূলক। কোনটা বেশি মানে কোনটা বেশি আনন্দ বা কোনটা বেশি উপভোগ্য তোমার কাছে? আমি না আসলে এই 2-3টে জিনিসকে একসঙ্গে নিয়েই বড় হয়েছে, রাজনীতি অভিনয়। হ্যাঁ আমি ছোটবেলা থেকে সেটাই তো দেখেছি। আমি আমার বাবা মা দুজনেই শিক্ষক ছিলেন, দুজনেই রাজনীতি করতেন। আবার বলছি সে সময় রাজনীতি মানে প্রফেশন না, রাজনীতি মানে সমাজসেবার একমাত্র প্রমাণিত রাস্তা ছিল, যেখানে রাজনীতি আজকে যেটাকে নিয়ে অনেক অনেক কথা বলে সেটা পাল্টে যায়নি। তো সেখানে রাজনীতির সবকটা লোককে দেখলে বুঝতে পারা যেত যে এ নিজের না কিছু ভাবছে না, বাড়ির কথা একদম ভাবছে না। আমার নিজের বারবার এসে মনে হয় মানুষকে সোশ্যালি কনসাস হওয়ার দরকার। কেউ রাজনীতিতে জয়েন করতে পারেন বা নাই পারেন, আবার আমি ওয়েলকাম করি যারা শিক্ষিত লোকজন রয়েছেন তাদের আসার দরকার হয়েছে। কনসাস মানে শিক্ষিত মানে আমি শুধু ডিগ্রির শিক্ষিত বলছি না, প্রকৃত অর্থে যারা সামাজিক দিক থেকে কনসাস। আর দেখুন আবার বলছি যে ভালো সে অফিসে গেলেও, আদালতে গেলেও, স্কুলে গেলেও, কলেজে গেলেও, রাজনীতিতে গেলেও সে ভালো কাজ করবে। আর যার মনে দুষ্টুমি আছে সে সর্বত্রই ছড়াবে, সে যেখানেই যাবে, সে স্বর্গে যদি চলে যায় সেখানে গিয়ে পরিষ্কার দেবতাদের পেছনে গুলতি মারবে, পুটুং কে বলে ওখানে কথা বলছি। কোনো একদিন সকালে উঠে শুনলে যে শুভেন্দু অধিকারী আবার তৃণমূল কংগ্রেসে ফেরত চলে গেছে, সংবাদ মাধ্যমের কাছে তোমার প্রথম রিয়াকশন কি হবে? প্রথম রিয়াকশনটাই হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি থেকে ফেরত নিয়ে যান আর শুভেন্দুকে আমাদের ফেরত দিন। কারণ ওই ঘটনা তখনই ঘটা সম্ভব যখন এটা হবে, যখন পরিষ্কার, যদি এটা কল্পনা হয়ে থাকে তাহলে এটাও তো কল্পনা। আচ্ছা, দুটো কল্পনা এক না হলে তো ঘটনা ঘটবে না। বেশ, এবার কয়েকটা নাম বলছি, জাস্ট একটা কি দুটো শব্দে বলবে, তোমার কি মনে হয়? ঠিক আছে, শুভেন্দু অধিকারী লড়াকু, এক লাইন মানে একটা শব্দ। সুকান্ত মজুমদার পণ্ডিত। কুণাল ঘোষ অসহায়। মীনাক্ষী মুখার্জি খেপা খুঁজে ফেরে পরশ পাথর। দেবাংশু ভট্টাচার্য জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা। মমতা বন্দ্যোপাধ্যায়
सब झूठ है। বুদ্ধদেব ভট্টাচার্য। दिन तो গেল সন্ধে হলো আর অনাচার দেখিও না আমারে। কৌস্তুভ বাগচি। একদিন ও মাথায় বিনুনি করার মতো মাথায় চুল হোক, আমি এটা দেখতে চাই। তথাগত রায়। মেধাবী। পরমব্রত চট্টোপাধ্যায়। বন্ধু। সায়নী ঘোষ। ভালো অভিনেত্রী। রাজ চক্রবর্তী। পরিশ্রমের ফসল। বেশ, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। মানে প্রিয় গান, প্রিয় সিনেমা এগুলো নিশ্চয়ই আছে, কারণ অভিনয় এবং রাজনীতির দুনিয়ার বাইরেও তো তুমি একদম আলাদা একটা আইডেন্টিটি, যে এগুলো শোনো বা দেখো তবে তো নিজেকে আরো প্রত্যেকদিন তৈরি করো। তো প্রিয় গান যদি বলি তাহলে প্রিয় গান বলতে আমার এখনো পর্যন্ত যেটা হয় আর কি, অনেক প্রচুর গান শুনি। আমার অরিজিতের গান ভালো লাগে, আমার ভয়ঙ্কর ভালো লাগে। তার মধ্যে ছোটবেলায় যখন এই প্রেম প্রেম বাতাবরণগুলো আস্তে আস্তে ডালপালা মেলছে ফেলছে, সেই সময় একটা সিনেমা দেখেছিলাম যেটা আমার আজও একটা অদ্ভুত রকমের সিনেমা বলেই মনে হয়। দ্যাট ইজ গুলজারের বানানো ইজাজত বলে একটি সিনেমা। মেরা কুছ সামান তোমারে পাস পড়া হ্যায়। এই গানটার বোধহয় বয়স হবার নয়। যতদিন মানুষ বেঁচে রয়েছে, যতদিন সম্পর্কের ভালো লাগাগুলো খারাপ লাগাগুলো বেঁচে রয়েছে, ততদিন এই গানের শব্দগুলো সময়ের সঙ্গে সঙ্গে একই রকম ভাবে বেড়ে চলবে। সো আমার কাছে প্রচন্ড পছন্দের গান। আর পছন্দের সিনেমা? একটা সিনেমা তোমার আসছে আবার, পার্ট 2। হ্যাঁ, সেটাকে মাথায় রেখেও বলতে পারো তুমি। পছন্দের সিনেমা তো প্রচুর রয়েছে আর কি। রিসেন্ট একটা দেখলাম আর কি, 12 ফেল। দারুণ লেগেছে। বাংলা সিনেমা কেন বললাম না, বললেই আর কি, কৌশিক বলবো তুই সৃজিতের নাম বলে দিলি, সৃজিত বলবো তুই কৌশিকের নাম বলে দিলি, কৌশিক বলবো তুই শিবুর নাম বলে দিলি, শিবু বলবো তুই বিরসার নাম বলে দিলি। তো এইসব বন্ধু বান্ধবের মধ্যেই তো চলবে। আবার সে বলবো তুই ইন্দ্রজিৎ দাশগুপ্তের নাম বলি কেন? ঠিক আছে, তো এইসব এখানে না ঢোকা উচিত। ওই জন্য বেপাড়ায় চলে যেতে। আপনার বাংলার ফেভারিট অ্যাক্টর অ্যাক্ট্রেস, এই খুব নিজেদের পাড়ায় না দোকান খোলা খুব চাপ। না, আমি এত কঠিন প্রশ্ন আর করবো না। আমি এবার জানতে চাইবো, যেটা বেড়াতে যেতে তো নিশ্চয়ই খুব ভালোবাসো। বেড়াতে মানে গেছো এখনো পর্যন্ত, কোন জায়গাটা ভীষণ বারবার করে মাথায় আসে, পছন্দের খুব বেড়াতে যাওয়ার জায়গা? বেড়াতে যদি বন্ধু বান্ধব বান্ধবী এদের নিয়ে যদি বেড়াতে যেতে হয়, তাহলে আমি বলবো যে সমুদ্রের আমার কাছে বেটার লাগে। খাবার তো নিজে বানিয়ে লোকজনকে খাওয়াও, এই কথা বরাবর রয়েছে। হ্যাঁ, তো পছন্দের খাবার কি? ওরা খুব কঠিন ডিশ আমি যেটা বানাই, মানে লোকে অন্যান্য অন্যরকম বানিয়ে ফেলে। আমি যেটা বানাই সেটা একটু পড়াশোনা করলে আর কি, মানে যারা রান্না বান্না নিয়ে খুব খাটেন গবেষণা করেন তারা পারবেন আর কি। আমি সেটা শিখেছি। ডিম আলু ভাতে দিয়ে গোবিন্দভোগ চাল, সঙ্গে একটা কাঁচা লঙ্কার একটু ঘি। অবসাদ সবার হয়, রুদ্রনীল ঘোষেরও নিশ্চয়ই হয়। কি করো অবসাদ কাটাতে? ঘুমিয়ে পড়ি। যেটা হয় আর কি, কোথায় না আমাদের এই ব্যক্তিগত স্পেস যেটা রয়েছে, ব্যক্তিগত সময় যেটা রয়েছে, সেটা না বড্ড বেশি সরে গেছে। আমার ওই সময়টা প্রচন্ড কাটাতে ভালো লাগে। মানে আমি প্রচুর সন্ধ্যা আছে, মানে খুব রেয়ার আমি খুব একটা পার্টি সার্টি খুব একটা করি না। রুদ্রনীল ঘোষ আলোচনার মধ্যে, আড্ডার মধ্যে বলে দিয়েছে 50 পেরিয়ে গেছে। যে প্রশ্নটা সবাই করে থাকে, রুদ্রনীল ঘোষ কি বিয়ে করবেন? হ্যাঁ, সবাই আমার বিয়ের খোঁজ দিয়ে দিলে আমি কেন করবো না? সবাই তো প্রশ্ন না। তা তোমার কাউকে ইচ্ছে করছে না যে একসঙ্গে থাকবো? হ্যাঁ, আমার যে পরিষ্কার ভরণ পোষণের দায়িত্ব নেবে, আমার কপালে যে সিঁদুর দেবে, তাকে আমি বিয়ে করে নেবো। এসো, আমি রেডি। তা তুমি কাউকে দায়িত্ব নিতে চাও না? না, এমনটা নয়। মানে সেটা হচ্ছে যে ডেফিনেটলি ধরো যদি কারোর সঙ্গে এখন যদি আমার প্রেম
টানা যদি কন্টিনিউ করতো, ডেফিনেটলি সে এসে মাথা ঠুকে এসে বলতো যে বিয়ে কবে করবি কর, বুড়ো হয়ে মরতে চললি ইত্যাদি প্রভৃতি বলবে, যে বাকি আমার বন্ধুরা যেভাবে আমাকে অপমান করে, এই পরমরা। পরম বিয়ে করাতে তো আরো গালে থাপ্পড় খেয়ে গেছি। হ্যাঁ, পরম বিয়ে করেছে, পরমের বিয়েতে গিয়ে পরম কথা কি সুটফুট পরে এরকম করে দাঁড়িয়ে রয়েছে, আমি ঢুকে একটু ওর দিকে তাকিয়েছি, অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছে, দুজনে মিলে স্ট্যান্ড স্টিল হয়ে দাঁড়িয়েছিলেন, তারপর ফ্যাট করে এসে ফেলেছি দুজনে। আজকের মতো এই আড্ডাটা এখানেই শেষ করছি। খুব ভালো থাকো, আগামী দিনের জন্য শুভেচ্ছা, সেটা তোমার রাজনীতির দুনিয়া হোক বা সিনেমা জগৎ, অভিনয় জগৎ। দর্শকদের জন্য কিছু বলতে চাইবে? না, আমি দর্শকের একটাই কথা বলবো, যে সবাই যেন ভালো থাকেন, আর কিছুই না। যে যে মতে যে পথেই বিশ্বাসী সেটাকে নিয়েই থাকুন, কিন্তু ভালো থাকুন। যেটা ঠিক সেটা আপনারা জানেন, আমার মনে হয় যে সেই অনুযায়ী আপনার কে গার্জেন হবে সেটা ঠিক করুন, যে কোনো দিক দিয়ে যা ইচ্ছা আপনার মন চায়। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য, ভালো থেকো। থ্যাংক ইউ। মধুরিমা এবং আজকের মতন এখানেই শেষ করলাম। রাজনীতির সঙ্গে যুক্ত, অভিনয়ের সঙ্গে যুক্ত যে মানুষটি, বিভিন্ন ক্ষেত্রে তার বিশ্লেষণ, তার পুঙ্খানুপুঙ্খ যে পর্যবেক্ষণ, সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো জানাবেন আমাদের অবশ্যই। রুদ্রনীল ঘোষের সঙ্গে এই আড্ডা আপাতত এ পর্যন্তই। আমার সঙ্গে ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ, টুইটার এবং ইনস্টাগ্রাম ফলো করবেন, আর অন্যান্য খবরের জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন।